আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এখন তাই প্রশ্ন হচ্ছে যে যখন এই বিষয়টি প্রমাণিত সত্যে পরিণত হলো, যে রীতিমতো তার বার্তা দিয়ে আলাপ আলোচনা করে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে পাকিস্তানে কিংবা বাংলাদেশের মতো দেশে মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ ঘটিয়েছে, তখন প্রশ্ন জাগে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আবার অনুমোদন না পেলে ইমরান খানের দল পিটিআই পাকিস্তানে কিংবা শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে পারবে। প্রেসিডেন্ট বাইডেনের আমলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত মার্কিন কর্মকর্তা হয়ে উঠেছিলেন যেই ব্যক্তি, ডোনাল্ড লু। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বাইডেন প্রশাসনের সেই ডোনাল্ড লু যে ইমরান খানের পতনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, সেই গোপন তার বার্তা অবশেষে ফাঁস হয়ে গেছে। ইমরান খান 2022-এর এপ্রিলে যখন তাকে তার মেয়াদ শেষের 1.5 বছর আগে ক্ষমতাচ্যুত করা হয় একটা অনাস্থা ভোটের মাধ্যমে, তার আগে থেকেই বলে আসছিলেন যে ওয়াশিংটনে ডোনাল্ড লু এই ষড়যন্ত্র শুরু করেছেন যে ইমরান খান সরকারকে পাকিস্তানে ক্ষমতাচ্যুত করতে হবে, এবং সেজন্য তিনি ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে যেমন আলাপ করেছেন, তেমনি পাকিস্তানে ইমরান খানের বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে রীতিমতো চিঠিতে আলাপ আলোচনা করছেন। মানে পাকিস্তানে নওয়াজ শরীফের মুসলিম লীগ সহ যে দলগুলো অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছিল, তখন তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয়েছিল ডোনাল্ড লুর। সেটা বারবার তখন জনসভার পর জনসভায় এই কথা, এই অভিযোগ করে আসছিলেন ইমরান খান। ইমরান খানের যে রাষ্ট্রদূত ওয়াশিংটনে নিযুক্ত, তিনি নিজেই সরকারকে জানিয়েছিলেন যে তাকে ডেকে এ কথা ডোনাল্ড লু তখন বলেছিলেন যে যদি ইমরান খানকে অনাস্থা ভোটে সরিয়ে দেওয়া যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা আরো ভালো হয়ে উঠবে। আর ইমরান খানের বিষয়ে তাদের যে আপত্তি, রাশিয়া এবং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রকে একরকমের খেপিয়ে তুলে সম্পর্ক রক্ষার যে সিদ্ধান্ত ইমরান খান নিয়েছেন, কিংবা ইমরান খান ইউক্রেন যুদ্ধে যে একটা নিরপেক্ষ ভূমিকা নিয়েছেন, প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নেন নাই, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইমরান খানের উপর রুষ্ট হয়েছে, সেসব বিষয় তারা ক্ষমা করে দেবে, পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা যুক্তরাষ্ট্র আবার ভালো করে নেবে। এই বিষয়গুলো 2022 থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এবং পাকিস্তান সহ সারা পৃথিবীতে আলোচিত হচ্ছিল যে কিভাবে একজন মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা রীতিমতো রেজিম চেঞ্জ অপারেশন চালাচ্ছেন পৃথিবীর অন্য দেশে। এমনকি মার্কিন অর্থনীতিবিদ এবং অত্যন্ত সম্মানিত বিশ্লেষক মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতেই এবং অধ্যাপক জেফ্রি স্যাক্স, তিনি হাসিনার পতনের পর রীতিমতো জাতিসংঘকে মার্কিন প্রশাসনের বিষয়ে তদন্ত পরিচালনা করতে বলেছেন, কারণ তিনি উদাহরণের পর উদাহরণ দেখিয়ে তখন বলেছিলেন যে কি করে ডোনাল্ড লু সহ মার্কিন প্রশাসন 2022-এ যেভাবে ইমরান খান সরকারের পতন ঘটিয়েছে, একটা নির্বাচিত সরকারের পতন ঘটিয়েছে পাকিস্তানে, ঠিক সেই একই কায়দায় বাংলাদেশে 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই অতি সম্মানিত একাডেমিক, চিন্তক, বিশ্লেষক জেফ্রি স্যাক্স তখন জাতিসংঘকে প্রশ্ন করেন যে জাতিসংঘ এই যে আঞ্চলিক স্থিতিশীলতা পুরোপুরি ওলটপালট করে দেওয়া এই রেজিম চেঞ্জ অপারেশনগুলো কেন মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালনা করছে, সে বিষয়ে কেন তদন্ত করে না এবং কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রশ্নের মুখোমুখি করে না। মানে ডোনাল্ড লু যে ইমরান খানের পতনের সঙ্গে জড়িত ছিলেন সেটা ইমরান খান তো বারবার বলছিলেনই, মানে এবং এই গোপন তার বার্তার মাধ্যমে, পাকিস্তানে এই তার বার্তাকে সাইফার বলা হয়,
এবং তিনি ইমরান খান এই ঘটনাকে সাইফার গেট কেলেঙ্কারি হিসেবে অভিহিত করছিলেন এবং তিনি বলে আসছিলেন যে সাইফার গেটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তার নির্বাচিত সরকারের পতন ঘটিয়েছে এবং এরপর থেকে ইমরান খান এখন পর্যন্ত পাকিস্তানে একরকমের বিনা বিচারে বিনা চিকিৎসায় কারাগারে আটক আছেন। এমনকি তার দল 2024-এ নির্বাচনে অংশ নিতে পারে নাই এবং পাকিস্তানের পিটিআই ইমরান খানের দল তেহরিকি ইনসাফের যে ক্রিকেট ব্যাট মার্কা নিষিদ্ধ হয়েছে, পিটিআই নিজে দল হিসেবে অংশ নিতে পারে নাই নির্বাচনে এবং 2024 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে যখন অত্যন্ত চমক জাগানো ফল করেছে ইমরান খানের দল পিটিআই, তখনও কিন্তু পার্লামেন্টের সদস্য হিসেবে তার দলের সদস্যদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই। মানে যেভাবে জেফ্রি স্যাক্স দেখিয়েছেন যে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পতন ঘটিয়েছে নির্বাচিত সরকারের পাকিস্তানে এবং বাংলাদেশে, ঠিক একই কায়দায় নির্বাচিত দল রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দলকে কিভাবে নির্বাচনী প্রক্রিয়া থেকে ছুড়ে ফেলা হয়েছে, সেক্ষেত্রেও ইমরান খানের দলের সঙ্গে শেখ হাসিনার দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারার সহ পুরো যে ঘটনা প্রবাহ এখন পর্যন্ত বাংলাদেশে চলছে তার একটা সরাসরি মিল পাওয়া যায়। মানে এসব বিষয়ে একরকমের প্রমাণ ছিল, নানা রকম কানাঘুষা ছিল, অভিযোগ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে বাইরে, কিন্তু এখন সরাসরি ওই গোপন তারবার্তাগুলো ফাঁস হয়ে গেছে। যেই গোপন তারবার্তায় মার্কিন কর্মকর্তা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 2022-এ কলকাঠি নাড়ছিলেন যাতে পাকিস্তানে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ফেলে দেওয়া যায়। পাকিস্তানে এই যে জব সাইট নামে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা তদন্ত সংস্থা, তারা ওই গোপন কূটনৈতিক তারবার্তা প্রকাশ করে দিয়েছে, যেই বার্তা থেকে সারা পৃথিবী একরকম অপেক্ষা করছিল যে এই তারবার্তা কখনো ফাঁস হবে কিংবা পরবর্তীতে প্রকাশিত হবে, সেজন্য যে ইমরানকে অপসারণের পেছনে ওয়াশিংটনের ভূমিকা আছে কি নাই সেটি শেষ পর্যন্ত বেরিয়ে এসেছে প্রমাণ সহ। এবং মনে রাখতে হবে ওয়াশিংটন কিন্তু 2022 থেকে একরকমের চাপের মধ্যে ছিল বাইডেন প্রশাসন এই ডোনাল্ড লুকে নিয়ে, কারণ তেহরিকে ইনসাফের সমর্থকেরা ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের শহরে শহরে এই দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তাদের প্রধানমন্ত্রী ইমরান খানকে অপসারণের ষড়যন্ত্র করেছেন এই অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের শহরে শহরে বিক্ষোভ মিছিল করছিলেন এবং ওই দাবির মুখে তখন বারবার মার্কিন প্রশাসনকে বলতে হয়েছে তারা কোনোভাবে পাকিস্তানের রেজিম চেঞ্জ বা পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রে পরিবর্তনে কোনো নাক গলায় নাই, সরকার পরিবর্তনে কোনো হস্তক্ষেপ করে নাই। এখন এই ডোনাল্ড লু শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন আসার 3 দিন আগে তার মেয়াদ শেষ করেই অবসরে গিয়েছেন 2025-এর জানুয়ারিতে। আর এখন রীতিমতো প্রমাণ সহ বেরিয়ে এসেছে যে ইমরান খান যে সাইফারের অপেক্ষা করছিলেন সেই সাইফার, সেই কেবল বার্তা, সেই গোপন তার বার্তা আছে এবং কেবল I-0678 নামে পরিচিত ওই নথিতে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মজিদ খান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লুর বৈঠকের বিস্তারিত বেরিয়ে এসেছে এবং সেই বিস্তারিত তার বার্তায় জানা যায় যে ডোনাল্ড লু সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ইমরানের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার বিষয়টি নিয়ে ওয়াশিংটনের অসন্তুষ্টি প্রকাশ করে বলেছেন যে তার মতে ডোনাল্ড লু ওই তার বার্তায় বলেছেন যে তার মতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট সফল হলে ওয়াশিংটন সবকিছু ক্ষমা করে দেবে। দেখেন, একেবারে যে পাকিস্তানের ইমরান খান কায়দায় 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা রেখেছে সেটা কিন্তু 2025-এর জুলাইয়ে সমকালের সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষের একেবারে প্রধানতম চিন্তক হিসেবে যাকে ধারণা করা হয়
ফারহাদ মাজহার, সেই ফারহাদ মাজহার পর্যন্ত স্বীকার করেছেন এবং তিনি সেই সাক্ষাৎকারে বলেন যে গণ অভ্যুত্থানটি হয়ে গিয়েছিল মার্কিন সহায়তায় একটা রেজিম চেঞ্জ। এবং ফারহাদ মাজহার সমকালের সঙ্গে ওই সাক্ষাৎকারে জেফ্রি স্যাক্স, আমেরিকার যেই অধ্যাপক, প্রমাণাদি হাজির করেছেন যে কি করে মার্কিন বাইডেন প্রশাসন, এই ডোনাল্ড লুরা, ইমরান খান এবং শেখ হাসিনার পতন একই কায়দায় ঘটিয়েছে। জেফ্রি স্যাক্সের লেখা সেই নিবন্ধের কথা উল্লেখ করে তখন ফারহাদ মাজহার বলেন যে পাকিস্তানি ইমরান খানের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকার খুবই শক্ত প্রমাণ রয়েছে। এ থেকে ধারণা তৈরি হয় একই রকম কিছু বাংলাদেশে ঘটে থাকতে পারে এবং ফারহাদ মাজহার বলেন কথাটা তো ফেলে দেওয়া যায় না। কথাটা ফেলে দেওয়া যায় না কারণ পাকিস্তানে ইমরান খান সরকারের পতন ঘটানোর পর থেকে ডোনাল্ড লু কিন্তু ভীষণ সক্রিয় ছিলেন বাংলাদেশে 2023 এবং 24 সালে। 2023 সালে স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু 11 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত বাংলাদেশের নির্বাচন বিষয়ে আলাপ করতে আসেন এবং তখন এই যে বাংলাদেশের নির্বাচন বিষয়ে আলাপ করতে এজেন্ডা সেট করে যুক্তরাষ্ট্র তার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাঠাচ্ছেন, এ বিষয়টিকে এক রকমের সরাসরি পশ্চিমা দেশের হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করে তখন রাশিয়া, চীন এবং ইরান বিবৃতি দিয়েছিল বাংলাদেশের পক্ষে। রাশিয়া ও চীন তীব্র প্রতিক্রিয়া দেখানোর পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্কে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড লুর এই যে নির্বাচনে হস্তক্ষেপ করতে বাংলাদেশে এসে উপস্থিত হওয়া, এর বিষয়ে সমালোচনা করা হয় এবং 2024-এর নির্বাচনটা হয়ে যাওয়ার পর 2024-এর মে মাসেও একবার ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেন এবং তখন রীতিমতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে বসেন যে লু যে আসছে তাতে বিএনপি নেতারা আবার চাঙা হয়ে গেছেন কারণ তারা ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছেন। অন্যদিকে তখন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি বিবিসি বাংলাকে বলেছিলেন যে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পরামর্শগুলো মানেনি সরকার, এ কারণে এখন যুক্তরাষ্ট্র যদি আড়ালে কোনো কিছু করে সেটি সরকারের জন্য মঙ্গলজনক হবে না। তার মানে 2024-এর নির্বাচনটা ডোনাল্ড লুর প্রেসক্রিপশন মতো না হওয়ার পর থেকেই কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা সরকারের জানা ছিল এক রকমের যে কোনো সময় যে কোনো কিছু ঘটে পড়তে পারে। এমনকি বিএনপি নেতার কথায় পরিষ্কার যে পর্দার আড়ালে যদি কিছু ঘটিয়ে ফেলে যুক্তরাষ্ট্র সেটা শেখ হাসিনা সরকারের জন্য মঙ্গলজনক হবে না, সেটাও ডোনাল্ড লু কিংবা ঢাকায় থাকা যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত পিটার হাস তাদের অতি চঞ্চলতায় বিএনপির কাছে পরিষ্কার ছিল এবং বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের একটা শক্ত যোগাযোগ তখন নিশ্চিতভাবেই ঠিক পাকিস্তানের মতোই বাংলাদেশেও গড়ে উঠেছিল। এখন তাই প্রশ্ন হচ্ছে যে যখন এই বিষয়টি প্রমাণিত সত্যে পরিণত হলো যে রীতিমতো তার বার্তা দিয়ে আলাপ আলোচনা করে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে পাকিস্তানে কিংবা বাংলাদেশের মতো দেশে মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ ঘটিয়েছে, তখন প্রশ্ন জাগে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আবার অনুমোদন না পেলে ইমরান খানের দল পিটিআই পাকিস্তানে কিংবা শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে পারবে। শেখ হাসিনা রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ, বঙ্গোপসাগরে বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধানের সকল দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ক্রয় সহ আকসা, ইসোমিয়ার মতো যেসব প্রতিরক্ষা চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমাধা করবার জন্য তার উপর চাপের কথা বলতেন এবং বলতেন যে সেসব চুক্তি সমাধান না করলে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সরিয়ে দেবে। এখন ইউনূস সরকার আর তারেক রহমান সরকার মিলে দেখা যাচ্ছে এই সকল চুক্তি তারা করে ফেলেছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই অবস্থায় আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে আনতে কোনো রকম গ্রিন সিগন্যাল দেবে? মনে রাখতে হবে ট্রাম্প প্রশাসনের আমলে এসে ডোনাল্ড লুর জায়গায় এসেছেন ভারতীয় বংশোদ্ভূত
পল কাপুর, যিনি পুরো তার ক্যারিয়ারটা কাটিয়েছেন পাকিস্তান যে দেশে দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটায় এ সংক্রান্ত গবেষণায়। ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড যেমন ভারতে এসে বলেছেন বাংলাদেশে ইসলামী খিলাফত প্রতিষ্ঠার চেষ্টায় তারা উদ্বিগ্ন, তেমনি পল কাপুর পরিষ্কার করে গেছেন যে ভারতই এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশলের ক্ষেত্রে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। এ দফায় ট্রাম্প প্রশাসনের পল কাপুর থেকে শুরু করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্পষ্ট করেছেন কিছুতেই বাংলাদেশের সঙ্গে চীনের মাখামাখিও তারা মেনে নিতে রাজি নন। পাকিস্তানে ইমরান খানের পতনের পেছনেও এই যে চীনের সঙ্গে মাখামাখি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেটাও বেরিয়ে এসেছে অনেক আগে। তাহলে এসব হিসাব মেলালে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে যেমন কারো বন্ধু হলে তার শত্রুর প্রয়োজন হয় না, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রর যে কখন কাকে দরকার আর কখন কাকে ফেলে দেওয়ার দরকার সেটা বলাও মুশকিল। একটা অমানিসার অন্ধকার ঢেকে দিয়েছে আমাদের দেশকে, কালো ঝড় মানুষের জীবনটা তছনছ করে দিয়েছে। আর এটা দুর্ভাগ্যের বিষয় যে মনুষ্য সৃষ্টি। দেশ বিক্রির মুচলেখা দিয়ে যারা মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, জনগণকে বিভ্রান্ত করেছে, আজকে তাদের চেহারা সারা বিশ্বের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে উন্মোচিত হয়েছে। তাদের ওই চরম ভাবে দেশকে যারা ক্ষতিগ্রস্ত করে এবং দেশের মানুষকে অবহেলা করে দেশের মানুষের রক্ত চুষে পয়সা বানিয়ে সেই টাকা এবং বিদেশিদের টাকা দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা ধ্বংস, দেশের মানুষের জীবনের নিরাপত্তা যারা কেড়ে নিয়েছে, যত জঙ্গি সন্ত্রাসী খুনি তাদেরকে কারাগার থেকে মুক্ত করেছে, আর আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করে তাদের উপর অমানবিক অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আজকে হাম হয়ে শিশু মারা গেল, সময় মতো তাদের টিকা দিল না। এই টিকার সব ব্যবস্থা আমি করে গেছি। ইউনিসেফের সাথে আমাদের চুক্তি, গাভীর সাথে আমাদের চুক্তি, আমরা তাদের কাছ থেকে সাপ্লাই নিয়ে আসি। ইউনিসেফ চিঠি দিয়েছে সেই বিশ্ব বাটপার ইউনুসকে, সে সেদিকে দৃষ্টিও দেয়নি। সেখান থেকে ভ্যাকসিন নেবে না, টেন্ডারে কিনবে। সেই কারণে টেন্ডারে কেনা তো কমিশন খেতে পারবে, পয়সা খেতে পারবে। আবার ইউনিসেফের সেই ডাস্টবিন শ্রমিক বলে যে ইউনিসেফ নাকি তাদের টাকা বেড়ে খাবে, সেই ভয় নাকি দেয়নি। এটা একটা কথা হলো? এরা নিজেদের যত দোষগুলো অন্যের উপরে চাপায়, এটা ওদের চরিত্র। আজকে সারা দেশের কি অবস্থা? আমি প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কৃষক সার পায় না, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সব নাকি খুব সস্তায় খাওয়াবে। আর এই যে শত শত শিশু টিকার অভাবে মারা গেল, তাদের সময় মতো টিকা দেওয়া হলো না, মায়ের কোল খালি হলো। এর জবাব তো ইউনূসকে দিতে হবে, তার উপদেষ্টা নূরজাহানকে দিতে হবে, এবং তারেক রহমান যে ক্ষমতা এসেছে তাকেও দিতে হবে। এই কারণে একজন ক্ষমতা আসলে একটা দেশের মানুষের কি প্রয়োজন হয়, কি কাজ করতে হয়, বা নারী শিশু আবার বৃদ্ধ বনিতা তাদের কি লাগে সেটা তার জানা উচিত। এটা কিছুই জানে না, শুধু টাকা বানাতে পারে, জুয়া খেলতে পারে, মানুষের জীবন নিয়ে জুয়া খেলে, এটাই তারা জানে, আর কিছুই তারা জানে না। এটাই সব থেকে দুঃখের। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে মানুষের প্রত্যেকটা অধিকার নিশ্চিত করে, দল মত নির্বিশেষে। আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমি যত কাজ করেছি, সে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, 2,62,00,000 কৃষককে আমি যে কৃষি উপকরণ কার্ড দিয়েছি, 1 কোটি পরিবারকে আমি পারিবারিক কার্ড দিয়েছি, এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা যা আমি দিয়েছি, আমি তো কোনো দল দেখতে যাইনি, মানুষের চাহিদা অনুযায়ী মানুষকে দিয়েছি। সে আমাকে ভোট দিক আর না দিক, আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি আমার দায়িত্ব সকলের, আমি সেইভাবেই নিয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা সারাটা জীবন সংগ্রাম করেছেন, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা নিশ্চিত করবার জন্য, একটা সুন্দর জীবন দেওয়ার জন্য। এই খুনে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলার সুযোগ তিনি করে দিয়েছেন। তিনি চেয়েছিলেন যে বাংলাদেশের মানুষ আরো উন্নত জীবন পাবে, পেট ভরে খেতে পাবে, সুন্দরভাবে বাঁচতে পারবে। আর সেই লক্ষ্য সামনে নিয়ে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য সামনে নিয়ে সারাটা জীবন জেল জুলুম অত্যাচার সহ্য করে তিনি এই দেশ স্বাধীন করে দিলেন। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গেলেন। আর তখনই আঘাত আসলো 1975 সালের 15ই আগস্ট। আমার বাবা, মা, ভাই, 2 ভাইয়ের স্ত্রী, আমার একমাত্র চাচা, ফুপা, ফুফাতো ভাই বোন, আত্মীয় স্বজন কাউকে ছাড়লো না। 3টে বাড়ি আক্রমণ করে, এবং সেই সাথে আমার বাবা মিলিটারি সেক্রেটারি বা পুলিশ অফিসার সহ
18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করলো। সেই খুনিদের বিচার হবে না বলে দায় মুক্তিও দেওয়া হলো। আর দায় মুক্তি দিয়েছিল কে? সেই মোস্তাক এবং জিয়া। জিয়া এসে সেটা আইনে পরিণত করলো এবং এই খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করলো। যুদ্ধ অপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, সেটা বন্ধ করে দিয়ে সকল অপরাধী 11,000 বন্দী ছিল তাদেরকে ছেড়ে দিয়ে মন্ত্রী উপদেষ্টা নানা পদে তাদেরকে সম্মান দেখালো। এবং তার স্ত্রী খালেদা জিয়া একই কাজ করলো। জাতির পিতার খুনি তাদেরকে জনগণের ভোট চুরি করে পার্লামেন্টে বসালো লিডার অব দ্য অপোজিশনের সিটে। এমনকি সাজাপ্রাপ্ত আসামি তারও চাকরি ফেরত দিয়ে প্রমোশন দিল। আর যে মারা গেছে মৃত্যু হবার পরেও তাকে আবার তার চাকরি ফেরত দেয়, সবকিছু ফেরত দেয়। খুনিদের লালন পালন, খুনিদের করে, এটাই ওদের চরিত্র। এটা যে এদের চরিত্র সেটা নিশ্চয়ই এখন আপনারা টের পাচ্ছেন। যারা শিশু হত্যার পর এই যে টিকা দিতে পারলো না, শিশু হত্যা হলো, তা বলে তাদের কোনো লজ্জা নেই। বরং স্বাস্থ্যমন্ত্রী প্রথমেই মিথ্যা কথা বললো 8 বছর নাকি আওয়ামী লীগ কোনো টিকা দেয় নাই। তারপর যখন সমস্ত তথ্য বের হলো যে টিকা তো দিয়েছেই, 2024-25 সালে টিকা দেওয়া হয়েছে, 25-26 সালের বাজেটেও সমস্ত টাকা রাখা। 24 থেকে 25 সাল এই বাজেট 7,97,000 কোটি টাকার বাজেটে 41,000 কোটি টাকা রাখা ছিল এই মানুষের শিশুদের টিকা, সাধারণ মানুষ, নারী পুরুষ সকলের জন্য তাদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টির নিশ্চয়তা দেওয়ার জন্য এবং উন্নত স্বাস্থ্য নিশ্চিত করার জন্য রাখা ছিল। টাকা দেওয়া ছিল, কেন কেনা হয়নি তার জবাব তাকে দিতে হবে। এই শিশু হত্যার দায় ওই বিশ্ব বাটপার ইউনূস, তার উপদেষ্টা, এদেরকে নিতে হবে। কিন্তু এই হামের টিকা না দেওয়ার জন্য যে শিশুরা মারা গেল তার জবাব কেন দেবে না? তার জবাব তো তারা দিচ্ছে না। তাই এটা নিয়ে একটা হাস্যকর ব্যবস্থা করে ফেলেছে। এদের ভিতরে আপনারা খালি দেখেন যে এদের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই। নইলে আজকে সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের উপর হামলা, আওয়ামী লীগ করে দেখে আওয়ামী লীগের নেতা কর্মী সকলের উপর হামলা, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট কিচ্ছু রাখেনি। একদিকে তো জীবনে তো হত্যা করে যাচ্ছে, আহত করছে, নারী শিশুদের উপর পাশাপাশি অত্যাচার করে যাচ্ছে, লুটপাট করে যাচ্ছে, তার উপর অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আওয়ামী লীগ ব্যান করে, আওয়ামী লীগ ব্যান করার অধিকার তো তাদের নাই। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, আর এরা হলো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচন কি? এই নির্বাচন তো ছিল একটা খেলা। এই নির্বাচন আমরা দেখছি কি 12 তারিখের নির্বাচন 11 তারিখ সন্ধ্যায় হয়ে গেছে। 11 তারিখ সন্ধ্যায় নির্বাচন শেষ, সান্ধ্য ভোটে জিতে বসে আছে। এই তো সেই নির্বাচন। কাজে এদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। গুম হত্যা তো করে যাচ্ছে এখন, আবার 10,000 নেতা কর্মী আজকে নিখোঁজ, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, লাশ সেখানে, পুকুরের লাশ, নদীতে লাশ, এমনকি নেতার মায়ের লাশ পর্যন্ত পুকুরে পাওয়া গেছে। 32 নম্বরে আগুন দিয়ে পোড়ালো, একবার না, তারপর আবার বুলডোজার দিয়ে ভাঙলো। যখন আগুন দিয়ে পোড়ালো 3-3টা লাশ পড়ে আছে রাস্তায়। কে তারা? কই, তার খবর তো নেয়নি। নদীতে যতগুলি লাশ ভেসে গেছে তার তো খবর নেওয়া হয়নি। এভাবে তো অনেক হত্যাকাণ্ড তারা করছে। মেরে মেরে পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী, আইনজীবী, সাংবাদিক, এদেরকে কিভাবে নির্যাতন করে করে হত্যা করেছে, রাস্তার মধ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই বিভৎস দৃশ্য কখনো দেখতে হবে ভাবতে পারিনি। আমরা তো সবসময় মানুষের অধিকার নিশ্চিত করেছি, দলমত নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়নে কাজ করেছি, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। আজকে সেই বাংলাদেশ কোথায় চলে গেছে? আওয়ামী লীগকে ব্যান করার তাদের কোনো অধিকার নাই। আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে এবং আওয়ামী লীগের যত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারী, সাবেক কর্মচারী, সরকারি অফিসার, সেনাবাহিনী অফিসার, পুলিশ অফিসার সহ যাদেরকে গ্রেপ্তার করেছে প্রত্যেককে মুক্তি দিতে হবে। সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে। কেন তাদের মুক্তি দেওয়া হচ্ছে না? মিথ্যা মামলা দিয়ে দিয়ে তাদেরকে বারবার হয়রানি করা হচ্ছে, হ্যান্ডকাপ পরিয়ে আনা হচ্ছে। এগুলি সমস্ত বন্ধ করতে হবে এবং অনতি বিলম্বে তাদের মুক্তি দিতে হবে। এই সমস্ত ভুয়া মামলা বন্ধ করতে হবে। সেই সাথে আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে। আওয়ামী লীগকে বাধা দেওয়ার অধিকার এদের নাই। আরে আওয়ামী লীগ না থাকলে দেশ যদি স্বাধীন না হতো, ওই জিয়াউর রহমান তো মেজরই থাকতো। পাকিস্তান বলে মেজর থেকে রিটায়ার করতে হতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তো মেজর জেনারেল পর্যন্ত প্রমোশন দিয়েছে, সেটা ভুলে যায় কেন? এমনকি ঘর সংসারটা, খালেদা জিয়ার ঘর সংসারটা তো রক্ষা করে দিয়েছি, এটাও তো বাস্তব। তাহলে এদের কোনো লজ্জা শরমও নাই। আর একজন বাটপার, বিশ্ব বাটপার, সারা বিশ্বকে মিথ্যা বলে এবং এখন সে মিথ্যাচার চালাচ্ছে, এখনো মিথ্যাচার চালাচ্ছে।
আচ্ছা, কৃষকদের কার্ড দেওয়ার নামকে গাড়ির মালিক তাকে নতুন গেঞ্জি, নতুন লুঙ্গি, গামছা পরিয়ে কৃষি কার্ড দেয়। মানুষের সাথে রসিকতা করে যাচ্ছে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। এই দিন বেশি দিন নাই, এটা হলো বাস্তবতা। কাজে আমি সবাইকে বলবো, সংগঠনটা যেখানে যেখানে কমিটি নেই, সব জায়গায় কমিটি করতে হবে এবং শক্তিশালী করতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। সবথেকে কষ্টে ভোগ করছে আমাদের সাধারণ মানুষ, দিনমজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, চাকরিজীবী, প্রত্যেকের জীবনে আজকে নিরাপত্তা নাই। কাজে ইনশাল্লাহ আবার দিন পরিবর্তন হবে, সকলের জীবনে নিরাপত্তা দেবো, সকল ঘরে আবার বিদ্যুৎ পৌঁছে দেবো, প্রত্যেকটা মানুষের জীবন মান আমরা উন্নত করব। একমাত্র আওয়ামী লীগই পারে, আর কেউ করবেও না, করেও না। একমাত্র আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগ করবে, এবং আওয়ামী লীগ ইনশাল্লাহ সেই সুযোগ পাবে এবং সেদিন খুব বেশি দূরে না, এটা আমি বিশ্বাস করতে পারি। আর আমি, হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যা অনেক শাস্তি দিয়েছে, আমি এটা পরোয়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে হ্যাঁ, ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসব, এবং যে অবস্থায় আমার হোক আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি, আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে, বাংলাদেশের জনগণের কাছেই পড়ে আছে। বাংলাদেশের জনগণের জয় হবেই হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।